অনেকের অনুরোধে আজ সেই গাবগাছের ঘটনাটি শেয়ার করছি। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার একজন শ্রোতা। ব্যক্তিগত গোপনীয়তার কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম ও পরিচয় পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং তিনি নিজে এর প্রত্যক্ষ সাক্ষী। ঘটনাটি আজ থেকে প্রায় ২৫ বছর আগের। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। আমাদের গ্রামটি ছিল চারদিক সবুজে ঘেরা একটি শান্ত জনপদ। দিনের বেলায় গ্রামের সৌন্দর্য দেখে মনে হতো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি, কিন্তু রাত নামলেই সেই একই গ্রাম যেন অন্য এক জগতে রূপ নিত। আমার ফুপুর বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। বাড়িটির পেছনে বিশাল একটি সুপারি বাগান ছিল, আর সেই বাগানের মাঝখানে দাঁড়িয়েছিল একটি প্রাচীন গাবগাছ। গাছটি এতটাই পুরনো ছিল যে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষও বলতে পারতেন না এটি কত বছরের। গাছটি নিয়ে নানা গল্প প্রচলিত ছিল। অনেকে বলতো রাতের বেলা গাছের নিচে সাদা কাপড় পরা একজন বৃদ্ধকে বসে থাকতে দেখা যায়। কেউ বলতো সেখানে আগুনের গোলা উড়ে বেড়ায়। আবার কেউ দাবি করত গভীর রাতে গাছের ডাল থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায়। এসব কথা আমরা ছোটবেলা থেকে শুনে এলেও কখনো গুরুত্ব দিইনি। সমস্যা শুরু হয় আমার ফুফাতো বোন মেহেরিনকে ঘিরে। মেহেরিন ছিল অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে, দেখতে সুন্দর, ভদ্র এবং ধর্মভীরু। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু হঠাৎ করেই তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম দিকে বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি। রাতে ঘুম ভেঙে যাওয়া, হঠাৎ ভয় পাওয়া কিংবা দুঃস্বপ্ন দেখা এসব স্বাভাবিক বলেই মনে করা হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। একদিন ভোরে ফুপু ঘুম থেকে উঠে দেখেন মেহেরিন উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে যেন ঘুমন্ত অবস্থায় আছে। ফুপু ডাকতেই কোনো সাড়া দিল না। তিনি কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই মেহেরিন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। সেদিন তার চোখের চাহনি দেখে ফুপু চিৎকার করে ওঠেন। চোখ দুটি ছিল অস্বাভাবিক স্থির, যেন মানুষের চোখ নয়। পরক্ষণেই মেহেরিন মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরে আসার পর সে কিছুই মনে করতে পারেনি। এরপর শুরু হলো আরেকটি ঘটনা। প্রতিদিন রাত ৩টের দিকে সে ঘুম থেকে উঠে চিৎকার করত। একই কথা বারবার বলতো, ওটা আবার এসেছে, ওটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, ওটা আমাকে ডাকছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু একদিন ফুপু তাকে জিজ্ঞেস করলেন, কে ডাকছে? মেহেরিন কেঁপে কেঁপে উত্তর দিয়েছিল, একটা গুই সাপ। কথাটা শুনে সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু মেহেরিন হাসেনি। তার মুখে এমন আতঙ্ক ছিল যা অভিনয় করে দেখানো সম্ভব নয়। সে বলেছিল, গুইসাপটি সাধারণ কোনো প্রাণী নয়, তার চোখ দুটো মানুষের মতো, আর সে সব সময় গাবগাছটার নিচে বসে থাকে। প্রথমে দূর থেকে তাকিয়ে থাকত, এখন নাকি ধীরে ধীরে কাছে আসছে। দিন যত যাচ্ছিল মেহেরিন তত শুকিয়ে যাচ্ছিল। খাবারে অরুচি দেখা দিল। মাঝে মধ্যে একা একা কথা বলতো, কখনো হেসে উঠত, কখনো কান্না করত, আবার কখনো ঘন্টার পর ঘন্টা গাবগাছটার দিকে তাকিয়ে বসে থাকত। একদিন বিকেলে আমি নিজেই একটি ঘটনা প্রত্যক্ষ করি। সেদিন বাড়ির সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমি উঠোনে বসেছিলাম। হঠাৎ দেখি মেহেরিন ধীরে ধীরে বাগানের দিকে হাঁটছে। তার হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ডাকলাম, সে শুনল না। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। সঙ্গে সঙ্গে সে আমার দিকে তাকালো। সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। তার চোখ দুটি সম্পূর্ণ রক্তবর্ণ হয়ে গিয়েছিল। আমি ভয়ে হাত ছেড়ে দিলাম। পরক্ষণেই সে স্বাভাবিক হয়ে গেল। আশ্চর্য হয়ে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমি সেদিন কাউকে কিছু বলিনি, কিন্তু সেদিন রাত থেকেই আমিও অস্বস্তি অনুভব করতে শুরু করি। রাত গভীর হলে বাড়ির পেছন থেকে অদ্ভুত শব্দ আসত। মনে হতো কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। আবার কখনো মনে হতো কোনো ভারী প্রাণী সুপারি বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার সাহস করে জানালা দিয়ে তাকিয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। তারপর এলো সেই রাত, যে রাতের পর পুরো পরিবার নিশ্চিত হয়ে যায় যে বিষয়টি আর স্বাভাবিক নয়। সেদিন মাঝরাতে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। সবাই দৌড়ে মেহেরিনের ঘরে যায়। ঘরে ঢুকে আমরা যা দেখলাম তা আজও ভুলতে পারিনি।
মেহেরিন বিছানার উপর বসে আছে। তার লম্বা চুলগুলো মুখের সামনে ঝুলে আছে, মাথা নিচু, কিন্তু সে কথা বলছে। আর সেই কণ্ঠস্বর ছিল তার নিজের নয়, গড়েইর, কর্কশ এবং ভয়ঙ্কর একটি কণ্ঠস্বর। সে ধীরে ধীরে বলছিল, ওকে আমি নিয়ে যাব, এটা আমার, অনেক আগেই আমার হয়ে গেছে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। ফুফু কান্নায় ভেঙে পড়লেন। আর সেই রাতের পরেই সিদ্ধান্ত নেওয়া হলো একজন অভিজ্ঞ কবিরাজের সাহায্য নেওয়া হবে। আর সেই সিদ্ধান্তই আমাদের নিয়ে গিয়েছিল সেই ভয়ঙ্কর রাতের দিকে, যে রাতে প্রথমবারের মতো আমরা গাবগাছের নিচে লুকিয়ে থাকা অন্ধকারের মুখোমুখি হয়েছিলাম। সন্ধ্যা নামার পর থেকেই পুরো বাড়িতে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করতে শুরু করল। ফুফুর মুখে কোনো হাসি নেই। ফুপা সারাক্ষণ চিন্তিত মুখে উঠোনে পায়চারি করছেন, আর মেহেরিন নিজের ঘরে চুপচাপ বসে আছে, মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে বাড়ির পেছনের সুপারি বাগানের দিকে তাকাচ্ছে। সেদিন আমি লক্ষ্য করেছিলাম, সূর্য ডোবার পর থেকে মেহেরিনের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। দিনের বেলায় সে মোটামুটি স্বাভাবিক থাকলেও রাত যত গভীর হচ্ছিল, তার চেহারায় তত অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। রাত ৮টার দিকে হঠাৎ সে খাবার খেতে অস্বীকার করল। ফুফু অনেক অনুরোধ করলেন, কিন্তু সে শুধু একটাই কথা বলল, আজকে খেতে ইচ্ছা করছে না। এরপর সে নিজের ঘরে চলে গেল। ঠিক রাত ৯টার দিকে কবিরাজ এসে পৌঁছলেন। সেদিন তাকে আগের চেয়ে আরও রহস্যময় লাগছিল। পরনে সাদা কাপড়, গলায় কালো রঙের একটি থলে ঝুলছে, হাতে একটি পুরনো লাঠি। বাড়িতে ঢুকেই তিনি কাউকে কোনো প্রশ্ন করলেন না, সোজা বাড়ির পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। আমরা সবাই তার পেছনে গেলাম। সুপারি বাগানের মাঝখানে পৌঁছেই তিনি থেমে গেলেন। আমাদের সামনে দাঁড়িয়েছিল সেই পুরনো গাব গাছ। দিনের বেলায় সাধারণ একটি গাছ মনে হলেও রাতের অন্ধকারে সেটিকে দেখে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। গাছটির বিশাল ডালপালা চারদিকে ছড়িয়েছিল। দূর থেকে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কোনো বিশাল প্রাণী দাঁড়িয়ে আছে। কবিরাজ কিছুক্ষণ চুপচাপ গাছটির দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে গাছের চারপাশ ঘুরতে লাগলেন। হঠাৎ তিনি একটি জায়গায় থেমে গেলেন। মাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, এখানে অনেক দিন আগে কিছু পুঁতে রাখা হয়েছে। তার কথা শুনে সবার শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি নিচু হয়ে মাটি হাতে নিলেন। মাটি শুকনো হলেও একটি জায়গা অস্বাভাবিকভাবে নরম ছিল। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ রাতেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তবে সবাইকে সাহস রাখতে হবে। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ আর কোনো প্রশ্ন করল না। এরপর শুরু হলো প্রস্তুতি। ঘরের ভেতরে একটি বড় কক্ষ বেছে নেওয়া হলো। সেখানে মাটিতে গোল বৃত্ত আঁকা হলো। বৃত্তের চার কোণায় রাখা হলো খেজুরের ডাল। মোড়কটিকে এনে বেঁধে রাখা হলো। দুধ, রসগোল্লা, মাটির কলস, লাল কাপড় এবং অন্যান্য জিনিস সাজিয়ে রাখা হলো। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন প্রায় 11:30। বাইরে অস্বাভাবিক নীরবতা। একটা ঝিঁঝি পোকার শব্দও নেই, এমনকি কুকুরগুলোও চুপ। মনে হচ্ছিল পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। হঠাৎ দূরে কোথাও থেকে শিয়ালের ডাক ভেসে এলো। তারপর আবার নিস্তব্ধতা। মেহেরিনকে ঘরের মাঝখানে বসানো হলো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কেমন যেন ক্লান্ত। কবিরাজ এবং ইমাম সাহেব নিজেদের জায়গায় বসলেন। আমাদের সবাইকে সূরা পড়তে বলা হলো। কিছুক্ষণ পর হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া হলো। ঘর অন্ধকার হয়ে গেল, শুধু বাইরে থেকে আসা চাঁদের মৃদু আলো। প্রথম 10 মিনিট কিছুই ঘটল না। সবাই নিঃশব্দে সূরা পড়ছিল। হঠাৎ আমার কানে এলো একটা শব্দ। মনে হলো বাড়ির পেছনে কেউ হাঁটছে, ধীরে ধীরে, ভারী পায়। 1 বার, 2 বার, 3 বার। শব্দটা ক্রমেই কাছে আসছিল। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। এরপর টিনের চালের ওপর ধূপ করে কিছু একটা পড়ল। এত জোরে শব্দ হলো যে ফুপু চমকে উঠলেন। তারপর আর একবার, ধূপ, ধূপ, ধূপ। মনে হচ্ছিল কেউ ছাদের ওপর দিয়ে হাঁটছে। কবিরাজ তখনও সূরা জিন পড়ে যাচ্ছেন। হঠাৎ মেহেরিনের শরীর কেঁপে উঠল। প্রথমে হালকা, তারপর প্রবলভাবে। মনে হচ্ছিল শরীরের ভেতরে কেউ লড়াই করছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো।
আমি সেই দৃশ্য কখনো ভুলতে পারবো না। তার চোখ দুটো পুরোপুরি লাল হয়ে গিয়েছিল, চোখের মণি পর্যন্ত দেখা যাচ্ছিল না। এরপর সে এমনভাবে হাসতে শুরু করলো যা কোনো মানুষের হাসি হতে পারে না, কর্কশ, শুষ্ক আর অমানবিক। হাসির শব্দ শুনে আমার শরীর জমে গেল। ফুফু কান্না শুরু করে দিলেন, কিন্তু কবিরাজ হাত তুলে সবাইকে চুপ থাকতে বললেন। মেহরিন হঠাৎ গভীর গলায় কথা বলতে শুরু করলো, কিন্তু সেই কণ্ঠস্বর তার ছিল না। তোরা আবার আমাকে ডাকলি কেন? ঘরের ভেতর মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কবিরাজ শান্ত গলায় বললেন, তুই কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর উত্তর এলো, এই গাছ আমার বহু বছর ধরে। আমার বাইরে তখন হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়েছে, সুপারি গাছগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, মনে হচ্ছিল পুরো বাগান কাঁপছে। মেহরিন আবার হাসল, তারপর বলল, ওকে আমি অনেক আগেই বেছে নিয়েছি, ও আমার হবে। ঠিক তখনই ঘরের এক কোণা থেকে বিকট শব্দ এলো, মনে হলো কেউ দেয়ালে জোরে আঘাত করেছে। একবার, দুইবার, তিনবার। আমরা সবাই আতঙ্কে জমে গেলাম। এরপর ঘটল এমন কিছু যা আজও মনে হলে শরীর শিউরে ওঠে। ঘরের বাইরে গাবগাছের দিক থেকে এমন এক গর্জন ভেসে এলো যা কোনো পরিচিত প্রাণীর আওয়াজ নয়, না কুকুর, না শিয়াল, না বাঘ, অচেনা, ভয়ঙ্কর। আর রাগে ভরা সেই গর্জনের সাথে সাথে মেহরিন প্রচণ্ড চিৎকার করে উঠল। চিৎকার এত তীব্র ছিল যে আমার কানে ব্যথা শুরু হয়ে গেল। কবিরাজ তখন উঠে দাঁড়িয়েছেন, তার চোখ গাবগাছের দিকেই। আর সেই মুহূর্তে আমরা কেউই বুঝতে পারিনি যে আসল ভয়াবহতা এখনো শুরুই হয়নি। গাবগাছের দিক থেকে ভেসে আসা সেই অচেনা গর্জনের পর পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। মেহরিনের চিৎকার থামছিল না, তার শরীর এমনভাবে কাঁপছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। বাইরে তখন প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, অথচ আশ্চর্যের বিষয়, গ্রামের অন্য কোথাও ঝড়ের কোনো লক্ষণ ছিল না। পরে পাশের বাড়ির লোকজনও বলেছিল সেদিন শুধু আমাদের বাড়ির পেছনের সুপারি বাগানেই অস্বাভাবিক ঝড় উঠেছিল। কবিরাজ তখন মাটিতে বসে কিছু পড়ছিলেন, ইমাম সাহেবও কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। আমরা সবাই ভয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম। হঠাৎ ঘরের ভেতর একটা তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা ছিল অনেকটা পচা মাংস আর ভেজা মাটির মিশ্রণের মতো। আমার গা গুলিয়ে উঠল। ঠিক তখনই মেহরিন হঠাৎ এক লাফে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো রক্তবর্ণ, চুলগুলো এলোমেলো, মুখে এমন এক বিকৃত হাসি যা কোনো মানুষের মুখে মানায় না। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কবিরাজের দিকে তাকালো, তারপর গভীর গলায় বলল, তোকে আমি চিনি, তুই কেন আবার এসেছিস? কবিরাজ শান্ত স্বরে বললেন, আল্লাহর নামে বলছি, তুই এখান থেকে চলে যা। কথাটা বলার সাথে সাথে মেহরিন এমনভাবে হেসে উঠল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হাসির শব্দটা যেন শুধু ঘরের ভেতর নয়, পুরো বাড়ির চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। এরপর সে হঠাৎ গাবগাছের দিকে আঙুল তুলে বলল, ওখানে যা খুঁজছিস তা পাবি না, অনেক দেরি হয়ে গেছে। কবিরাজ কোনো উত্তর দিলেন না, তিনি শুধু ইমাম সাহেবের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। এরপর আমাদের কয়েকজনকে নিয়ে ঘরের বাইরে বেরোলেন। বৃষ্টি না থাকলেও বাতাস এত জোরে বইছিল যে দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে উঠেছিল। আমরা টর্চ নিয়ে গাবগাছের দিকে এগোলাম। গাছটার কাছে যেতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল গাছটার আশেপাশের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেছে। কবিরাজ গাছের গোড়ার কাছে এসে থামলেন, তারপর একটি জায়গা দেখিয়ে বললেন, এখানে খনন করো। আমরা কোদাল এনে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে কিছুই পাওয়া গেল না, কিন্তু কয়েক মিনিট পর কোদাল শক্ত কোনো কিছুর সাথে আঘাত করল। মাটি সরাতেই একটি কাপড়ে মোড়ানো জিনিস বেরিয়ে এলো। কাপড়টা খুলতেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভেতরে ছিল একটি তাবিজ। তাবিজের চারপাশে লাল সুতা পেঁচানো, সঙ্গে ছিল মানুষের চুল, কয়েকটি নখ এবং শুকিয়ে যাওয়া রক্তের মতো কালচে দাগ। ফুপু ভয়ে কান্না শুরু করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়, আরও খোঁড়ার পর একে একে 7টি তাবিজ পাওয়া গেল। প্রতিটি তাবিজের ভেতরে অদ্ভুত সব জিনিস ছিল, কোথাও চুল, কোথাও হাড়ের টুকরো, কোথাও অজানা ভাষায় লেখা কাগজ। সব তাবিজ এক জায়গায় জড়ো করা হলো। ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল যা আজও আমার বিশ্বাস করতে কষ্ট হয়।
গাব গাছের ওপরের ডালগুলো হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল কোনো বিশাল কিছু গাছের ভেতরে নড়াচড়া করছে। আমরা সবাই আতঙ্কে মাথা উঁচু করে তাকালাম, আর তারপরই সেটা দেখলাম। চাঁদের আবছা আলোয় গাছের মাঝামাঝি অংশে দুটো জ্বলন্ত চোখ এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। চোখ দুটি অস্বাভাবিক বড়, হলদে রঙের এবং মানুষের চোখের মতো বুদ্ধিদীপ্ত। আমার শরীর অবশ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারছিল না। মুহূর্তের মধ্যে চোখ দুটো অদৃশ্য হয়ে গেল। তারপর গাছের ওপরে থেকে ধপ করে কিছু একটা নিচে পড়ল। আমরা সবাই চিৎকার করে পিছিয়ে গেলাম। টর্চের আলো ফেলতেই দেখি একটা বিশাল গুইসাপ মাটিতে পড়ে আছে, কিন্তু সেটাকে দেখে সাধারণ গুইসাপ মনে হচ্ছিল না। প্রাণীটার গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন, মুখের এক পাশ ছেড়ে গেছে আর তার চোখ দুটো অস্বাভাবিকভাবে ফোলা। কয়েক সেকেন্ড আগেও সেটা জীবিত ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু এখন সম্পূর্ণ নিথর। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে মেহেরিনের বিকট চিৎকার শোনা গেল। আমরা দৌড়ে ঘরের দিকে ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি মেহেরিন মাটিতে পড়ে আছে। তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। কবিরাজ দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ইমাম সাহেবও তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলেন। প্রায় আধ ঘন্টা ধরে চলল সেই অবস্থা। তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। মেহেরিন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। ঘরের বাতাস স্বাভাবিক হয়ে এলো। বাইরের ঝড় থেমে গেল। সবকিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমরা ভেবেছিলাম বিপদ কেটে গেছে, কিন্তু তখনও সবচেয়ে অদ্ভুত ঘটনাটা বাকি ছিল। ফজরের আজানের কিছুক্ষণ আগে কবিরাজ গুইসাপটিকে কবর দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এটাকে সাধারণভাবে ফেলে রাখা যাবে না। গ্রামের বাইরে একটি নির্জন স্থানে গর্ত খোঁড়া হলো। আমি, কবিরাজ আর আমার দাদা সেখানে গেলাম। গুইসাপটাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার আগে আমি শেষবারের মতো প্রাণীটার দিকে তাকিয়েছিলাম, আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ আমি স্পষ্ট দেখেছিলাম মৃত গুইসাপটির চোখের কোণ দিয়ে যেন এক ফোঁটা কালচে তরল গড়িয়ে পড়ছে। আমরা দ্রুত মাটি চাপা দিয়ে ফিরে এলাম। পরদিন সকালে আরেকটি বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছিল। বহু বছরের পুরনো সেই বিশাল গাবগাছটি মাটিতে উপড়ে পড়েছিল। গাছের শিকড়ের নিচে কালো কাপড়ে মোড়ানো আরও কিছু পুরনো তাবিজ পাওয়া যায়। সবগুলো ধ্বংস করে ফেলা হয়। এরপর থেকে মেহরিনের জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। তা মুখে রং ফিরে আসে। দুঃস্বপ্ন বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর তার বিয়ে হয়। বর্তমানে সে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হিসেবে সেই রাত আজও রয়ে গেছে। আজও গভীর রাতে যখন ঝড়ের শব্দ শুনি, তখন সেই গাবগাছের কথা মনে পড়ে। মনে পড়ে জ্বলন্ত দুটি চোখের কথা। মনে পড়ে সেই মৃত গুইসাপের কথা। আর মনে পড়ে সেই প্রশ্নটি যার উত্তর আজও আমি খুঁজে পাইনি। সেদিন গাবগাছের ডালে যে জিনিসটাকে আমরা দেখেছিলাম সেটা আসলে কি ছিল? একটি বজ্জিন, একটি অভিশপ্ত প্রাণী, নাকি এমন কিছু যার ব্যাখ্যা মানুষের জ্ঞানের বাইরে? আল্লাহই ভালো জানেন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আপনাদের সবাইকে এই ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন চলে যাই পরবর্তী ঘটনায়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি পাঠিয়েছেন একটি বড় ভাই। তার নাম, ঠিকানা সমস্ত কিছু আমাদের পাঠিয়েছেন, কিন্তু প্রকাশ করতে বিশেষভাবে মানা করেছেন। এখন চলে যাব সরাসরি ঘটনায়। চলুন। মানুষের মন বড় অদ্ভুত জিনিস। যুক্তি দিয়ে সে যে জিনিসটাকে উড়িয়ে দেয়, অবাস্তব বলে হাসাহাসি করে, অবিকল সেই জিনিসটাই যখন চোখের সামনে এসে দাঁড়ায়, তখন যুক্তির সব চকমকে দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমার শওকত মামা মানুষটা ছিলেন ভীষণ বাস্তববাদী। ভূত প্রেত, জিন পড়িতে ওনার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তিনি প্রায়ই বলতেন, ভূত বলতে কিছু নাই রে পাগলা, ওরই হইল মানুষের মনের দুর্বলতা আর চোখের ভুল। কিন্তু ৮০-র দশকের মাঝামাঝি সময়ে ব্রহ্মপুত্রের ওপারে ঘটে যাওয়া একটা ঘটনা ওনার এই আজীবনের বিশ্বাসকে চিরতরে নাড়িয়ে দিয়েছিল। শওকত মামা তখন ভরা যুবক। আমাদের বাড়ি গফরগাঁওয়ের ৫ গ্রামে। তখনও খুরশিদ মহলে ব্রহ্মপুত্র নদের ওপর কোনো ব্রিজের নামগন্ধ ছিল না।
ওপারের হোসেনপুর ছিল বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। পাঁচবাগের মানুষকে কেনাকাটা বা হাটের জন্য নৌকা পার হয়ে ওই হোসেনপুরেই যেতে হতো। সেদিন ছিল ভাদ্র মাসের এক গুমোট অমাবস্যার রাত। শওকত মামা আর ওনার কাপড়ের ব্যবসার পার্টনার মজিদ মিয়া হোসেনপুর বাজার থেকে ফিরছিলেন। দেনা পাওনার হিসাব মেলাতে মেলাতে রাত একটু বেশিই হয়ে গিয়েছিল। যখন তারা নদীর ঘাটে এসে পৌঁছালেন তখন চারদিক নিঝুম থমথমে। আকাশে মেঘ জমে ঘুটঘুটে অন্ধকার। ঘাটে কোনো খেয়ামাঝি নেই। মজিদ মিয়া চারদিকে তাকিয়ে বললেন, শওকত, কারবার তো ভালো ঠেকতাছে না। কুয়াশার মতো অন্ধকার নামতাছে, মাঝি মাল্লা তো দেখি একটাও নাই। শওকত মামা অভয় দিয়ে বললেন, মাঝি নাই তো কি হইছে, ওই যে দেখো ঘাটের একপাশে একটা বড় ছইয়া নৌকা বাইন্ধা রাখছে মালিক। চেনে তালা মারা নাই, খালি পেঁচানো। নাওড়া লইয়া আমরাই পার হইয়া যাই, ওপারে গিয়ে ঘাটে বাইন্ধা রাখব, সকালে মাঝি আইসা পাইয়া যাইব। যেমন কথা তেমনই কাজ। দুজনে মিলে ঘাটে বাঁধা নৌকাটা ভাসিয়ে দিলেন। শওকত মামা নিজেই বৈঠা হাতে নিলেন। নদীর মাঝখানে আসতেই চারপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেল। ভাদ্র মাসের গুমোট গরমের রাতেও হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করল। ব্রহ্মপুত্রের পানি কালো কুচকুচে তেলের মতো থমথম করছে, কোনো ঢেউ নেই, শব্দ নেই। ঠিক যেখানে নদীর মূল স্রোত, সেখানে তারা দেখলেন এক অভাবনীয় দৃশ্য। নদীর ঠিক মাঝখানে একটা বিশাল কুচকুচে কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা মানুষের মতো নাকি অন্য কিছুর অন্ধকারে তা ঠাহর করা যাচ্ছিল না, কিন্তু তার বিশালতা ছিল দেখার মতো। মনে হচ্ছিল তার এক পা নদীর ওপারে আর অন্য পা এপারে। মাথাটা যেন আকাশের মেঘের ভেতর গিয়ে মিশেছে। মজিদ মিয়া ভয়ে নৌকার পাটাতনে বসে পড়লেন। ওনার দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হতে লাগল। ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু গোঙানির মতো শব্দ হচ্ছিল। শওকত মামার হাত থেকে বৈঠাটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তিনি জোরে চোখ বন্ধ করে মনে মনে সূরা কালাম পড়তে লাগলেন। নৌকাটা যখন ধীর গতিতে সেই দানব আকৃতির ছায়ামূর্তির খুব কাছ দিয়ে পার হচ্ছিল, তখন ওপর থেকে একটা তীব্র ঠান্ডা নিঃশ্বাস তাদের গায়ের ওপর এসে পড়ল। সেই নিঃশ্বাসে প্রাচীন নদীর শ্যাওলা আর পচা লাশের মতো এক আষ্টে গন্ধ ছিল। দানবটা তাদের কোনো ক্ষতি করল না, শুধু এক পা বাড়িয়ে নদীর ওপারে এক বিশাল কদম ফেলে কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল। তার পায়ের বাতাসে নদীতে এমন এক অদ্ভুত ঢেউ উঠল যে নৌকার ভেতর বরফের মতো ঠান্ডা পানি ছলাৎ করে ঢুকে গেল। কোনো মতে প্রাণ হাতে নিয়ে শওকত মামা আর মজিদ মিয়া এপারে মানে খুরশিদমহল ঘাটে এসে পৌঁছালেন। নৌকাটা ঘাটের খুঁটির সাথে তাড়াহুড়ো করে পেঁচিয়ে রেখে তারা প্রায় দৌড়ে ডাঙায় উঠলেন। ভাবলেন, নদীর বিপদ তো কাটল, এবার দ্রুত পাঁচবাগের দিকে রওনা হওয়া যাক। কিন্তু আসল ভয়ানক অভিজ্ঞতা যে তখনও বাকি ছিল, সেটা তারা কল্পনাও করতে পারেননি। তখনকার দিনে খুরশিদমহল ঘাট থেকে পাঁচবাগে আসার মাটির রাস্তার দুই পাশেই ছিল ঘন নিশ্ছিদ্র জঙ্গল। বড় বড় বাঁশঝাড় আর শ্যাওলা ধরা গাছের ডালপালা রাস্তার উপর ঝুঁকে এসে যেন সুরঙ্গের মতো তৈরি করে রাখত। দিনের বেলাতেই সেই রাস্তা দিয়ে একা হাঁটতে গা ছমছম করত, আর রাতের বেলা তো কথাই নেই। জঙ্গলের সেই মাটির রাস্তায় কিছুটা পথ আসতেই মজিদ মিয়া হঠাৎ শওকত মামার জামা খামচে ধরলেন। ওনার গলা কাঁপছে। শওকত, শওকত রে, সামনের দিকে তাকা, ওইটা কি? শওকত মামার টর্চের আলোটা সামনে ফেললেন। টর্চের হলদেটে আলোয় যা দেখা গেল তা দেখে মামার নিজেরও কলিজা শুকিয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে ধবধবে সাদা কাফনের কাপড়ে মোড়ানো একটা আস্ত মড়া শুইয়ে রাখা হয়েছে। চারপাশ একদম নিঝুম, কোনো মানুষ নেই, খাটিয়া নেই, কান্নার শব্দ নেই, শুধু অন্ধকারের মধ্যে রাস্তার ওপর একটা কাফন পড়া লাশ। মজিদ মিয়া ভয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, কার মুখ দেখে আজকে বাইর হইছিলাম, মরা মানুষ রাস্তায় আইল কেমনে? শওকত মামা জোর করে সাহস সঞ্চয় করে বললেন, কাঁদিস না মজিদ, চোখ বন্ধ কর, সূরা পড়। তারা যখন লাশটার পাশ কাটিয়ে যাওয়ার জন্য এক পা দুপা করে এগোতে লাগলেন, ঠিক তখনই চোখের পলকে লাশটা হাওয়া হয়ে গেল। আর অলৌকিকভাবে ঠিক সেই জায়গায় একটা গরুর নতুন ছোট বাছুর কুচকুচে অন্ধকার থেকে লাফিয়ে বের হলো। বাছুরটা সাধারণ বাছুরের মতো ছিল না, তার চোখ দুটো টর্চের আলোর বিপরীতে জোনাকির মতো জ্বলজ্বল করছিল।
বাছুরটা মানুষের গলায় অদ্ভুত এক ধরনের হেসো শব্দ করে জঙ্গলের ভেতরের দিকে তিরিং বিরিং করে ছুটে চলে গেল। এই ঘটনার পর দুজনের মাথা পুরোপুরি গুলিয়ে গেল। তারা ভাবলেন যেভাবে হোক বড় রাস্তা ধরে পাঁচবাগের দিকে ছুটে যেতে হবে, কিন্তু জঙ্গলটা যেন এক গোলক ধাঁধায় পরিণত হলো। তারা পাঁচবাগের চেনা মাটির রাস্তা ধরে যত বাড়ি সামনের দিকে ছোটেন, 10 মিনিট হাঁটার পর ঘুরে ফিরে আবার ঠিক সেই জায়গাটাতেই চলে আসেন যেখানে লাশটা শুয়েছিল আর বাছুরটা দেখা দিয়েছিল। রাস্তা যেন ফুরোতেই চায় না। চারপাশের বাঁশঝাড়গুলো বাতাসে মরমর শব্দ করে কাঁপছে, আর জঙ্গলের ভেতর থেকে মনে হচ্ছে কে যেন খিলখিল করে হাসছে। একই রাস্তায় বারবার ঘোরপাক খেতে খেতে দুজন যখন ক্লান্ত, ঠিক তখন মজিদ মিয়া জ্ঞান হারিয়ে মাটির রাস্তায় পড়ে গেলেন। শওকত মামা আর পারলেন না। তিনি মজিদ মিয়ার পাশে বসে চিৎকার করে আজান দিতে শুরু করলেন। আজানের ধ্বনি জঙ্গলের অন্ধকারে প্রতিধ্বনিত হতে লাগল। আর ঠিক তখনই অলৌকিকভাবেই চারপাশের সেই থমথমে ভুতুরে ঘোরটা যেন কেটে গেল। দূর থেকে পাঁচবাগ গ্রামের 2-1টা কুকুরের ডাক আর ফজরের ওয়াক্তের আগের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগল। ভোরে গ্রামের এক কৃষক খুরশিদমহল ঘাটের দিকে যাওয়ার সময় দুজনকে রাস্তার পাশে ওভাবে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। মজিদ মিয়ার টানা 3 দিন কড়া জ্বর ছিল। ভয়ে তিনি প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। আজ এত বছর পর শওকত মামা একজন বৃদ্ধ মানুষ। তিনি এখনও পাঁচবাগে তার গ্রামের বাড়ির বারান্দায় বসে যখন এই গল্পটা বলেন, ওনার চোখের দৃষ্টি কেমন যেন শূন্য হয়ে যায়। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বুঝলি বাপ, ওই রাতে নদী আর জঙ্গলের মাঝে যা দেখছিলাম ওটি কোনো মামুলি ভূতপ্রেত আসিল না। ওটা আসিল এই নদী আর প্রকৃতির নিজস্ব একটা রূপ, যা মানুষরে তার সীমানা মনে করায়া দেয়। এক বন্ধুর থেকে শোনা বাস্তব ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। ভূত এবং জিনের সকল লিসেনারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও আপনাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন অসংখ্য বাস্তব ও অদ্ভুত অভিজ্ঞতার ঘটনা শুনি। কখনো মনে হয়েছে এগুলো হয়তো বাড়িয়ে বলা, কখনো আবার মনে হয়েছে পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার ব্যাখ্যা আমাদের সাধারণ জ্ঞান দিয়ে করা সম্ভব নয়। আজ আমি আমার নিজের জীবনের একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে। অনেক দিন কাউকে বলিনি, কারণ আমি নিজেই বুঝতে পারিনি সেদিন আসলে আমার সঙ্গে কি ঘটেছিল। এখনও যখন সেই রাতের কথা মনে পড়ে, বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। সঙ্গত কারণেই আমার আসল এলাকার নাম প্রকাশ করছি না। ধরে নিতে পারেন আমি ময়মনসিংহ বিভাগের একটি স্বনামধন্য উপজেলার বাসিন্দা। আমাদের এলাকায় অসংখ্য মিল ও ফ্যাক্টরি রয়েছে, তাই অধিকাংশ মানুষই কোনো না কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন। আমিও তাদেরই একজন। আমাদের ফ্যাক্টরিতে 2 শিফটে কাজ হতো। একটি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আরেকটি দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। ঘটনাটির আগের দিন ছিল শুক্রবার। সেদিন আমার বি শিফট ছিল। রাত 10টার পর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে মোবাইল দেখছিলাম। পরের দিন আবার সকাল শিফট ছিল বলে তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। চোখ খুলেই মনে হলো সর্বনাশ হয়ে গেছে, নিশ্চয়ই দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে। চারপাশে তখন ঘন অন্ধকার। ঘরের ভেতর এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে পড়লাম। ঘড়ি দেখার কথা মাথায় আসেনি, শুধু মনে হচ্ছিল অফিসের সময় হয়ে গেছে। দ্রুত মুখ ধুয়ে জামাকাপড় পরে নিলাম। আমি সাধারণত বাসা থেকে খাবার নিয়ে যাই না, অফিসে গিয়ে হোটেল থেকে নাস্তা করে নিই। তাই মোবাইল, মানিব্যাগ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। এখানে আমার বাড়ির অবস্থান সম্পর্কে একটু বলি। আমাদের বাড়িটি গ্রামের ভেতরে বেশ নির্জন একটি জায়গায়। আশেপাশে 4-5টি বাড়ি থাকলেও সেগুলো অনেকটা দূরে দূরে। মূল পাকা রাস্তা থেকে একটি কাঁচা মাটির রাস্তা বাম দিকে ঢুকে গেছে। সেই রাস্তা ধরে বেশ ভেতরে গেলে আমাদের বাড়ি। রাস্তার শুরুতেই ডান পাশে একটি পুরনো গোরস্থান। গোরস্থানের পরেই বিশাল এক আম বাগান। অন্তত 20 থেকে 25টি পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে সেখানে। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত নির্জন লাগে, আর রাতের বেলা তো কথাই নেই। গ্রামের বয়স্ক মানুষদের মুখে ছোটবেলা থেকেই শুনে আসছি ওই আমবাগান আর গোরস্থান নিয়ে নাকি অনেক গল্প প্রচলিত আছে।
তবে আমি এসব কখনো বিশ্বাস করতাম না। সেদিনও করিনি। আমি দ্রুত হেঁটে যাচ্ছিলাম। চারপাশে এত অন্ধকার ছিল যে নিজের হাতও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আকাশে চাঁদ ছিল না, বাতাসও যেন থেমেছিল। হাঁটতে হাঁটতে গোরস্থানের কাছে পৌঁছালাম, আর তখনই প্রথম অস্বাভাবিক ব্যাপারটি চোখে পড়ল। রাস্তার পাশে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। আমি থমকে গেলাম। এই রাস্তায় দিনের বেলাতেই রিক্সা পাওয়া যায় না। গ্রামের কয়েকজন পরিচিত মানুষ ছাড়া বাইরের কেউ এখানে আসে না। আর তখন তো গভীর রাত। তবু অফিসে দেরি হয়ে যাচ্ছে ভেবে আর কিছু চিন্তা করলাম না। আমি বললাম, মামা, সদরে যাবেন? রিক্সাওয়ালা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। আমি উঠে বসলাম। রিক্সাটি চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আমি আবার বললাম, মামা, এত রাতে এখানে কি করছিলেন? কোনো উত্তর নেই। আমি আবার বললাম, আপনি কি যাত্রী নামিয়ে ফিরছিলেন? তবুও কোনো উত্তর নেই। অদ্ভুত ব্যাপার হলো, পুরো পথ জুড়ে আমি অন্তত 4-5 বার কথা বলেছিলাম, কিন্তু লোকটি একবারের জন্যও মুখ খোলেনি। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল অন্য কিছু। রিকশার চাকায় কোনো শব্দ হচ্ছিল না। কাঁচা রাস্তার উপর দিয়ে চলার সময় সাধারণত ঝাঁকুনি লাগে, শব্দ হয়, কিন্তু মনে হচ্ছিল রিকশাটি মাটির ওপর নয়, বাতাসের ওপর ভেসে চলছে। কয়েক মিনিটের মধ্যেই আমি পাকা রাস্তায় পৌঁছে গেলাম। সেখানে নেমে ভাড়া দিতে গিয়ে দেখলাম লোকটি আগেই ঘুরে দাঁড়িয়েছে। আমি পকেট থেকে টাকা বের করতে করতে বললাম, মামা, ভাড়া নেন। কিন্তু সামনে তাকিয়ে দেখি কেউ নেই, রিকশাও নেই। আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম। রাস্তা ফাঁকা, যেন কয়েক সেকেন্ড আগেও সেখানে কিছু ছিল না। সেদিনও বিষয়টা মাথায় ঢোকেনি। নিজেকে বুঝিয়েছিলাম হয়তো তাড়াহুড়োর মধ্যে ঠিকমতো খেয়াল করিনি। এরপর সিএনজি স্ট্যান্ডে পৌঁছালাম। আরেকটি অদ্ভুত ঘটনা আমার জন্য অপেক্ষা করছিল। পুরো স্ট্যান্ডে মাত্র একটি সিএনজি দাঁড়িয়ে আছে। সাধারণত ফজরের আগে ওই এলাকায় কোনো সিএনজি পাওয়া যায় না। চালকেরা তখনও ঘুমিয়ে থাকে। আমি কাছে যেতেই চালক নিজে থেকেই বলল, যাবেন নাকি ভাই? আমি বললাম, অফিস যাব। সে সঙ্গে সঙ্গে বলল, উঠে পড়েন। আমি অবাক হলাম, কারণ সাধারণত একজন যাত্রী নিয়ে কেউ এত দূর যায় না, আরও যাত্রী ওঠার অপেক্ষা করে। কিন্তু সে কোনো অপেক্ষা করল না। আমি একাই উঠলাম। সিএনজি চলতে শুরু করল। রাস্তায় তখন একটিও মানুষ নেই, একটিও দোকান খোলা নেই, একটিও গাড়ি নেই। তবুও মনে হচ্ছিল সিএনজি অস্বাভাবিক দ্রুত গতিতে ছুটছে। আমি কয়েকবার চালকের দিকে তাকিয়েছিলাম। লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল কুয়াশার মতো কিছু তার মুখ ঢেকে রেখেছে। একসময় অফিসের সামনে পৌঁছে গেলাম। আমি নেমে ভাড়া দিলাম। চালক টাকা হাতে নিয়ে শুধু আমার দিকে একবার তাকালো। সেই চোখ দুটো আজও ভুলতে পারিনি। অস্বাভাবিক ফ্যাকাশে, কেমন যেন প্রাণহীন। আমি অফিসের সামনে নেমে পকেট থেকে ভাড়া বের করতে যাব, ঠিক তখনই মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। শব্দটা শুনে আমি বিরক্ত হয়ে মোবাইল বের করলাম, কারণ আমার ধারণা ছিল আমি অনেক দেরি করে ফেলেছি। নিশ্চয়ই এখন 6টা বাজতে চলেছে। কিন্তু অ্যালার্ম বন্ধ করতে গিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সময় দেখাচ্ছে রাত 3:28। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো হয়তো মোবাইলের সময় নষ্ট হয়ে গেছে। আবার দেখলাম, না, সময় সত্যিই 3:28। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করলো। আমি তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম প্রায় 3:05। বাসা থেকে কাঁচা রাস্তা পার হয়ে পাকা রাস্তায় আসতে কমপক্ষে 10 মিনিট লাগে। তারপর রিক্সা, সিএনজি এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে পৌঁছাতে সাধারণত 55 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমি কিভাবে মাত্র 20 থেকে 22 মিনিটের মধ্যে অফিসের সামনে চলে এলাম? অসম্ভব। আমি কাঁপা হাতে আবার সময় দেখলাম, 3:29। চারপাশে তাকিয়ে হঠাৎ খেয়াল করলাম আরেকটি ভয়ঙ্কর বিষয়। অফিসের প্রধান গেট বন্ধ। পুরো এলাকা নিস্তব্ধ। গার্ডরুমে কোনো আলো নেই, কোনো নিরাপত্তাকর্মী নেই, কোনো শ্রমিক নেই, কারণ অফিস খোলার সময়ই তখনও হয়নি। আমি ধীরে ধীরে রাস্তার দিকে তাকালাম। যে সিএনজিতে করে এসেছিলাম সেটিও কোথাও নেই। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগেও সেখানে কিছু ছিল না। আমার বুকের ভেতর অজানা এক আতঙ্ক জমতে শুরু করল। আমি গার্ডরুমের সামনে বসে রইলাম। প্রায় 2 ঘন্টা পর প্রথম নিরাপত্তাকর্মী এসে উপস্থিত হলো।
আমাকে দেখে সে বিস্মিত হয়ে বলল, শিবলু ভাই, এই সময় এখানে বসে আছেন কেন? আমি পুরো ঘটনাটা খুলে বললাম। লোকটি মনোযোগ দিয়ে সব শুনল। তারপর তার মুখের রং ধীরে ধীরে বদলে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি যে গোরস্থান আর আমবাগানের রাস্তা দিয়ে আসেন, ওই জায়গার ইতিহাস জানেন? আমি বললাম, না, তেমন কিছু জানি না। সে নিচু গলায় বলল, অনেক বছর আগে এক রিকশাওয়ালা দুর্ঘটনায় মারা যায়, আর যেই জায়গা থেকে আপনি সিএনজি পেয়েছেন, সেখানে এক সিএনজি চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছিল। এলাকার বয়স্ক মানুষজন বলে, গভীর রাতের শেষ প্রহরে মাঝে মাঝে কিছু মানুষ নাকি তাদের দেখতে পায়। আমি কথাগুলো শুনে হাসার চেষ্টা করলাম, কিন্তু তখনই আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। কারণ পকেটে হাত দিতেই বুঝতে পারলাম, রিকশার সিএনজির ভাড়া দেওয়ার জন্য যে টাকাগুলো আলাদা করে রেখেছিলাম, সেগুলো এখনও আগের মতোই রয়েছে। একটি টাকাও খরচ হয়নি। আর তখনই আমার মনে পড়ল আরও ভয়ঙ্কর একটি বিষয়। আমি রিকশাওয়ালাকে বহুবার কথা বলেছিলাম, সে একবারও উত্তর দেয়নি। সিএনজি চালকও পুরো পথ জুড়ে একটি কথাও বলেনি। আর সবচেয়ে বড় কথা, যেখানে পৌঁছতে অন্তত 1 ঘন্টা সময় লাগে, সেখানে আমি পৌঁছে গিয়েছিলাম মাত্র 20 মিনিটে। সেদিন আসলে আমি কার গাড়িতে চড়েছিলাম? আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। তারপর থেকে আমি ওই জায়গার কাজ ছেড়ে দেই এবং একটি দোকান দিয়ে আমার জীবন যাপন করি। ঘটনাটি এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে যেই ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটে 1979 সালে। অনেক পুরাতন ঘটনা। আর তখন জানেন, রাস্তাঘাট মাটির, গ্রামের পরিবেশ নিস্তব্ধ এবং ভয়ঙ্কর কিছু পরিবেশ ছিল। আগে যুগে কখনো কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, শুধু টর্চ লাইট, রেডিও এরকম দিয়ে দিন যাপন করত সাধারণ গ্রামের মানুষগুলো। ঘটনাটি শোনা একটি দাদুর কাছ থেকে। দাদুর বাড়ি সিরাজগঞ্জ শান্তিনগর এলাকা। দাদুর মুখে যেভাবে শুনেছি সেভাবে আপনাদের সাথে উপস্থাপনা করতেছি। তো এই কথা বলে আমাদের কাছে লিখে পাঠাইছেন আমিনুর নামে একটি ছেলে। চলুন শুরু করা যাক ঘটনাটি। শান্তিনগর একটি গ্রাম। সেই গ্রামের মানুষ বসবাস করত অনেক কষ্টদায়ক করে আর কি, কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর জানেন, সমস্ত রাস্তাঘাট কিন্তু মাটির রাস্তাঘাট বেশি ছিল আর কি, পাকা রাস্তাঘাট খুবই অল্প। তো নিস্তব্ধ একটি গ্রাম। ওই গ্রামের পাশেই, ওই গ্রামের সাথেই, গ্রামের শেষের দিকে একটি ছিল বিশাল বড় বটের গাছ। এই বটের গাছকে নিয়েই আজকের এই ঘটনাটি। গ্রামের বয়স্ক মানুষের কাছ থেকে শোনা যেত, ওই বটের গাছের নিচে ঠিক সন্ধ্যার পর, খুব একটা মানুষ যাইতো না, আর রাত 12টার পর একটি মহিলার কান্না শোনা যেত। একটা মেয়ে কান্না করতো, বের হইতো, হাসতো, এরকম কিছু শোনা যাইতো। মানুষ যারা দেখছে এই কান্না, এই হাসিটা যারা দেখছে নিজের চোখে, তারা অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে গেছে। হয়তো কাউকে খুঁজে পাওয়া যায়নি, অথবা কাউকে হয়তো আর পাগল অবস্থায় হয়ে গেছে আস্তে আস্তে। তো এইরকমই ওই পাড়ারই একটি ছেলে, নাম হচ্ছে নিশাদ। তিনি খুব সাহসী এবং এসব কিছু বিশ্বাস করে না। নিশাদ একসময় ভাবে এইসবের শেষ করতে হবে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইসব বলে কিছু হয় নাকি। এই কথা বলে হেমাজুরি করে একটি টর্চ লাইট নেয় এবং পরের দিন রাত 12টার দিকে রওনা দেয় ওই বটের গাছের ওখানে।
আস্তে আস্তে করে ঢুকঢুক করে চলে যায় বটের গাছের আশেপাশে। যাওয়ার পর শুনতে পাই শুধুমাত্র ঝিঝি পোকার ডাক এবং সাইড থেকে হুক্কি হু করে শেয়াল ডাকে। নিস্তব্ধ ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং হালকা হালকা কুয়াশা। এরই মাঝে নিশাত হঠাৎ করে একটি মেয়ের হাসির শব্দ শুনতে পাই। এরকম করে হাসতে শুরু করে। তখন নিশাত খেয়াল করে দেখে ওই বটের গাছের ওখানেই কে যেন হাসতেছে। তখন দূর থেকে টর্চ লাইটটা ধরার পর দেখে ওই বট গাছের নিচে একটা সাদা পোশাক পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কেননা তার মুখ ছিল নিচে দিকে, মানে নিচে করা আর কি। মুখ নিচে করে থাকার কারণে নিশাত সম্পূর্ণভাবে মুখটা দেখতে পাচ্ছে না। এক পা দুই পা করে ঠুক ঠুক করে এগিয়ে যায় ওই বটের গাছের ওখানে। বটের গাছের ওখানে ওই মেয়েটা দাঁড়িয়েছিল। দেওয়ার পর যখন লাইট ধরে, যখন কাছে যায়, তখন আস্তে আস্তে করে মুখটা উপর দিক তোলার পর নিশাত যেটা চোখ দিয়ে দেখে, সেটা দেখার জন্য নিশাত প্রস্তুতি ছিল না। তখন দেখে ওই মেয়েটার দুটা চোখ আগুনের সীসার মতো এবং ঠোঁট নেই, ঠোঁট কাটা অবস্থায়, ঠোঁট থেকে একবারে কান পর্যন্ত কাটা। নিশাত দেখার পর মনের মধ্যে একটা কায়ন শরীরের মধ্যে ধাক করে ওঠে, গায়ের লোম খাড়া হয়ে ওঠে। কিছু যে বলবে সেটা বলতেও পারে না। ওখান থেকে একটা জোরে একটা দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু অলৌকিকভাবে নিশাদের পাও মনে হয় মাটির সাথে আটকে গেছে, আর তুলতে পারতেছ না, দৌড় কেমনে মারবে। তো এরকম অবস্থায় হঠাৎ করে দেখে ওই অবয়ব, মানে ওই সাদা পোশাক পরা ওই মেয়েটা আস্তে আস্তে নিশাদের দিকে এগিয়ে আসতেছে। তো আস্তে আস্তে যখন হাত বের করছে, হাতটা হচ্ছে লোক অনেক বড় বড়, মনে হয় রাক্ষসের লোক যেমন হাত, যেমন ওই রকম। হাত বের করে নিশাদের গলায় চাপ দেবে, তখন নিশাদের হঠাৎ করে মনে পড়ছে মুরব্বী বয়স্ক মানুষের থেকে শুনতো এরকম জিন ভূত এসব কিছু বাড়ালে, দোয়া দরুদ পড়লে ওই সব কিছু নাকি কাছে আসতে পারে না। হ্যাঁ, নিশাদের মুখস্থ যেসব দোয়া দরুদ ছিল সমস্ত কিছু পড়তে শুরু করছে, পরে আর সামনে দিকে ফু দেয়। তো এক সময় যখন ওই হাতটা গলার কাছে চলে যাচ্ছে, তখন ওই ফু দেওয়ার সাথেই 3 ধাপ পিছিয়ে চলে গেছে মেয়েটা। নিশাদ তখন সাহস পেয়ে গেল, বুঝতে পারলো ও কি করে দমাইতে হবে। তখন নিশাদ দোয়া দরুদ করতে শুরু করে। এরকম পড়তে পড়তে এক সময় নিশাদের পা মনে হয় লড়াইতে পারতেছে, বুঝতে পারে, কিন্তু ওই মেয়েটা ওখানেই আছে, নিশার দিকে এগিয়ে আসতেছে আর বলতেছে, শুধু ঠান্ডাটা কণ্ঠে বলতেছে, তুই কি স্যার পাবি? পাবি না, তোর সাহস অনেক বেশি, তোর সাহস সব ছুটিয়ে দেব। এ কথা যখন মুখ দিয়ে বলে নীরব কণ্ঠে ওই মেয়েটা, নিশাদ আরো ভয় খেয়ে যায়। তখন নিশাদ ভাবে, এখান থেকে যেহেতু আমি রক্ষা পাবো না, এটা আমার পেছনে লেগে থাকবে। তখন নিশাদ বলতেছে, যা হয় হোক, এখনকার মনে আমার এখান থেকে যেতেই হবে। তখন মনের মধ্যে জেদ করে শরীরে সমস্ত শরীর দিয়ে শক্তি দিয়ে পা টানোর চেষ্টা করে। এরই মাঝে দোয়া দরুদ পড়তে ঠিক 10-15 মিনিট নিশাদ ওই জায়গায় ওই অবস্থায় ছিল। ওই 10-15 মিনিট ওই মেয়েটার মুখ চোখ দেখেছিল। ওই 10-15 মিনিটের কথা এখনও নিশাদ ভুলতে পারে না। তখন এক সময় পাটা ছুটে যায় এবং চিৎকার মারতে ঠিক ওই রাত 12:30টার দিকে এক ধরে বাড়ি চলে যাচ্ছে। এসে বাড়িতে ঠক ঠোকা দিয়ে জোরে চিৎকার মেরে ধাম করে নিশাদ পড়ে গিয়েছে। তার মা উঠেছে ছেলের চিৎকার শুনে, ওঠার পর দেখে রুমের মধ্যে নেই। তখন বাহিরে এসে দেখে বাহিরে নিশাদ পড়ে আছে।
তার বাবা মা কান্না করতে করতে মহল্লার আশপাশে মানুষকে ডেকে তোলে এবং সবাই মিলে ঘরের মধ্যে নিয়ে যায় নিশাদকে। চোখ মুখে পানি দেয় কিন্তু জ্ঞান কোনো ফেরে না। সবাই আস্তে আস্তে বাড়িতে চলে যায় এবং তার বাবা মা নিশাদের কাছে সারা রাতি বসেছিল। সকাল যখন 9টা হয় তখন নিশাদের আস্তে আস্তে করে চোখ খোলে। চোখ খোলার পরে নিশাদকে প্রশ্ন করা হয়, বাবা তোমার কি হয়েছিল? তখন নিশাদ সমস্ত কিছু খুলে বলে। তখন নিশাদের দাদা এক ধরনের খেপে যায় এবং নিশাদকে বলে, তুই কি পাগলা হয়েছিস? গ্রামের কোনো মানুষ ওখানে যাইতে সাহস পায় না, তুই এখানে কেন গেলি? এত সাহস ভালো না। তখন নিশাদ বলে, দাদু আমি ভাবছিলাম এসব কিছু মিথ্যা, এসব কিছু গোড়া থেকে তুলে ফেলে দেওয়ার জন্য আমি ওখানে গিয়েছিলাম। দাদু তখন বলে, তুই কে? তুই তুলে ফেল দেওয়ার কে? আজকে যদি কিছু একটা হয়ে যেত তাহলে কার ক্ষতি হতো? এরকম করে বলতে শুরু করছে দাদু। তো বলতে বলতে এক সময় ওই দাদু বলে, একর গোসল কর, ফ্রেশ হয়ে হুজুরের কাজ যায়, শরীরে ঝাড়া দিলি আসে। তখন নিশাদ ওঠে, শরীরটা কেমন জানি দুর্বলের মতো হয়ে গেছে। হালকা গোসল করে, গোসল করার পরে রেস্ট নেয় এবং জগরের সময় চলে যায় মসজিদে, নামাজ পড়ে, হুজুরের সাথে দেখা করে সমস্ত কিছু খুলে বলে। হুজুর খুদাই ঝাড়া দেয় এবং নিশাদকে বলে, নিশাদ ওই জায়গাটা আসলে ভালো না, তুমি ওখানে যে ঠিক করনি, একটু সাবধানে থাকবা। আমার এই ঝাড়া, এই পানি পড়া তোমার মনে হয় কিছু করতে পারবে না, কিন্তু অল্প একটু হলেও তোমায় সেফটি দেবে। ঘরের দরজা ভালো করে লাগিয়ে দিও, খুলে রেখে যেন ঘুম পারো না। এ কথা বলে হুজুর ও পানি পড়া আর ঝাড়া দিয়ে চলে যায়। নিশাদ তার বাড়িতে চলে আসে। আসার পর সমস্ত কিছু রেখে তার মা বাবাকে সমস্ত কিছু খুলে বলে নিশাদ বাড়িতে অন্যভাবে চলে যায়। ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে শুবে। বিকেলে হঠাৎ করে স্বপ্নে দেখে নিশাদ বটের গাছের ওখানে চলে গেছে। যার পর বটের গাছ থেকে পা অপর দিকে, মাথা নিই দিকে একটি পেতনি রাক্ষসের মতো আস্তে 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 করে মুখ এগিয়ে আসতেছে নিশাদের দিকে। নিশাদ বটের গাছের নিচে দাঁড়িয়ে আছে, নড়তে পারতেছে না, উঠতে পারতেছে না, চিৎকার করতে পারতেছে না। তখন ওইটা আস্তে আস্তে এসে যখন নিশাদের গলায় চাপ দেবে, অথচ কিন্তু উল্টো দিক হয়ে আছে, মাথা কিন্তু বটের গাছের দিকে, পা আর মাথা হচ্ছে নিচের দিকে। তখন নিশাদের ধরবে আর কি নিশাদকে। তো ওই অবস্থায় নিশাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। গলায় হাত যখন দিয়েছে তখন ঘুম ভেঙে গেছে। দেওয়ার পর তার গলা শুকিয়ে গেছে। নিশাদ পানি খাওয়ার পর দেখে গলায় একটু ব্যথা ব্যথা ভাব। তখন আয়নায় যেয়ে দেখে ওই মেয়েটা গলায় যে হাত দিছিল, যে চাপ দিয়েছিল হালকা, ওই চাপে ব্যথা। স্বপ্ন দেখলাম, তাহলে ব্যথা কেন বাস্তব হলো? নিশাদ টেনশনে পড়ে গেল। তার দাদুকে সমস্ত কিছু খুলে বলল স্বপ্নের কথা। দাদু বলতেছে এর একটা কোনো ব্যবস্থা নিতে হবে, ওই তো ছাড়েনি। তাই বলে তার দাদু রুমের মধ্যে চলে যায়। ঠিক বিকেল পার হয়ে চলে আসে রাত আসার পর নিশাদ একটু ভয়ে থাকে এখন। আগে যেই ছেলেটা কোনো ভয় করতো না, সাহসী, তিনি এখন ভয় করে। তখন ওখানে থাকলো ঘুমিয়ে পড়ে রাতে খাওয়া দাওয়া করে নিশাদ। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে নিশাদ ভাবলো, আমি কি আবার ওই স্বপ্ন দেখবো? ভয় কাজ করলো মনের মধ্যে। ভাবলো ঘুমের বড়ি খেয়ে ঘুম আসবো। হালকা ঘুমের বড়ি খায় ঘুম আসে। ঠিক গভীর রাতে স্বপ্নে কে জানি রুমের বাসায় নিশাদের রুমে চলে যাচ্ছে। আসার পর নিশাদ দেখে তার রুমের এক কানিত ওই সাদা পোশাক পরা মেয়েটা বলতেছে, তোকে আমি নিয়ে যেতে এসেছি, আমার সাথে চল, তুই এখান থেকে কী করবি? তখন নিশাদের ব্রেন দিয়ে কোনো কাজ করেনি, নিশাদ সেটা বুঝতে পারছে। তখন ওই মেয়েটা আস্তে আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়। নিশাদ তার পিছনে চলে যেতে শুরু করছে। নিশাদ অনুভব করতেছে নিশাদ সেই বটের গাছের নিচে চলে যাচ্ছে এবং নিশাদ বুঝতে পারতেছে ওরই কোনো সামনে বিপদ, কিন্তু নিশাদের যে মনের যাবে না, আটকে থাকবে, সেটা পারতেছে না। মনে হয় কে জানি বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে করে নিশাদ চলে যায় ওই বটের গাছের নিচে। তখন নিশাদ বুঝতে পারে নিশাদ চলে যাচ্ছে বটের গাছের নিচে। ওই মেয়েটা বলতেছে, তোকে নিয়ে যাচ্ছি, আর যেতে দেবো না, তোকে কাল থেকে আর কেউ পাবে না।
এইদিকে নিশাদের দুই চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তেছে, মনে মনে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু নিশাদ নড়তে পারতেছে না। টাকা হয় না, ঘুম আসলে আপনি চিৎকার করতেছেন, সাউন্ড বের হয় না, এরকম হচ্ছে। এ কথা বলতে বলতে যখন ওই মেয়েটা কাছে আসে এবং ক্ষণিকের মধ্যে ভয়ানক একটা রূপ নিয়ে নেয়, ওই রূপ নেওয়ার পরে ওই রূপটা দেখে নিশাদ মনে হয় অজ্ঞান হয়ে যাবে, কিন্তু যাইতে পারতেছে না। হঠাৎ করে নিশাদের ঘাড়ের ওপর কে জানে হাত রাখে, নিশাদ চমকে ওঠে। ওই সাদা পোশাক মেয়েটা হারিয়ে যায়। তখন দেখে পেছনে তার দাদু। তুই এখানে কেন আছিস রে? ওইসে দাদু, এই বৃত্তান্ত আমি তো আসবো না, আমি বুঝতে পারতেছি, আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু এটা বাস্তবভাবে তো জানিনি। তার দাদু টেনশনে পড়ে যায়, তাকে নিয়ে বাসায় চলে আসে। পরের দিন একটা ওই মানে কবিরাজ খুঁজছে। কবিরাজ খুঁজতে খুঁজতে একটা হুজুরকে পায়, খোঁজ পায়। এই হুজুরের কাছে সমস্ত কিছু খুলে বলে। হুজুর আধা ঘন্টার সময় নেই, রুমের মধ্যে যায়। আধা ঘন্টা পর বের হয়ে বলে, আপনারা কোনো কাজ করতে আমাকে বলবেন না, আপনারা এখান থেকে চলে যান দয়া করে, কেননা আপনারা গেলে আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। তখন নিশাদের দাদু বলে, কি হয়েছে আমাদের খুলে বলেন। বলে, কিছু বলতে পারবো না, এই চিকিৎসা আমি করতে পারবো না, আপনারা চলে যান। তাই বলে নিশাদকে নিয়ে চলে আসে। বিকেলে এই হুজুরের বাসায় একটা লোককে পাঠিয়ে দেয় নিশাদের দাদা। হুজুর কেন এসব কিছু বলল? তখন ওই লোকটা যে হুজুরকে যখন প্রশ্ন করে, তখন ওই হুজুর বলে, দেখেন, এই নিশাদকে যে জিনটা আসর করেছে এবং ফলো করতেছে, মারার চেষ্টা করতেছে, সেই জিনটা অনেক বছর ধরে ওই বটের গাছে ওখানে থাকে। জিনটা অনেক ভয়ানক, কিন্তু জিনটা মাঝে মাঝে মানুষের ক্ষতিও করে, মানুষকে ডিস্টার্ব করে, রাত 12টার দিকে ভয় দেখায়, কান্না করে, ঠেকায়, হাসে, রাতে ঘুরে বেড়ায়। সাধারণ মানুষ যখন রাতে জ্যোৎস্নার আলোয় ওকে দেখতে পাবে এরকম করে, ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয় না? ভয় দেখায়, এটাই হচ্ছে এক নম্বর সমস্যা আর কি। তো নিশাদ যখন ওখানে এটা উচ্ছেদ করার জন্য, এটা সমাধান করার জন্য সাহস করে গেছে, ওই রাত 12টার দিকে যাওয়া ঠিক হয়নি। তখন ওই জিনটা খেপে গিয়েছে মহল্লা মানুষের ওপর। মানুষের এখন তো নেশাদের পিছে লেগেছে, নেশাদের ক্ষতি করার পরে মহল্লার প্রতিটা ছেলেমেয়ের ক্ষতি করবে। তখন দাদুর ওই লোকটা বলে, তাহলে আপনি কিছু করতে পারবেন না? বলে, না, আমি কিছু করতে পারবো না, আমি যদি কিছু করি তাহলে আমাকে শেষ করে দেবে। আর আপনারা তো জানেন আমাদের অবস্থা হাতের কেমন, যদি এরকম ক্ষতি হয়ে যায় তাহলে আমরা সংসার চালাবো কেমন করে। তো নিশাদের দাদুর বন্ধু এসব কিছু শোনার পরে হুজুর বলে নিশাদকে একটু সাবধানে রাখবেন, আর পারলে ভালোটা হুজুরকে দেখান অথবা কবিরাজকে দেখান, এক মুহূর্ত সময় নষ্ট করেন না। এমনও হতে পারে এমন কোনো রাত আছে নিশাদের মৃত্যু হয়ে যাচ্ছে। তখন একথা বলে হুজুরের কাছ থেকে চলে আসে নিশাদের দাদার বন্ধু, সমস্ত কিছু খুলে বলে। তখন নিশাদের দাদা একটি ভালো কবিরাজ অথবা হুজুর খোঁজার চেষ্টা করতে করতে একটা হুজুর পেয়ে যায়। হুজুরটা অনেক জানেওয়ালি এবং ওই হুজুরটা অনেক সৎ, ভালো, টাকা দিয়ে কোনো বিবেচনা করে না। হুজুর সরাসরি সাধারণ মানুষের মতো হেঁটে চলে আসলো নিশাদের বাসায়। আসার পর নিশাদের বাসাটা পুরোটা দেখলো, দেখার পর ওখান থেকে ওই হুজুরটা চলে গেল। নিশাদের দাদা বলল, আপনি চলে যাচ্ছেন, চিকিৎসা কবে করবেন হুজুর? তখন হুজুর বলে, আমাকে একটু 2-3 দিন সময় দেন, আমি এমনি আসবো। এই 2-3 দিন যেন নিশাদের ক্ষতি না হয় এই জন্য একটা তাবিজ দিয়েছিল। হ্যাঁ, 1 রাত 2 রাত পার হয়ে যায়, নিশাদের কোনো সমস্যা হয় না। ঠিক পরের দিন 3 দিনের মাথায় বিকেলে সমস্যা শুরু হয়েছে। নিশাদ একটু বের হচ্ছে রাস্তা হাঁটার জন্য, হাসতে হাসতে দেখে দূর থেকে ওই মেয়েটাকে দেখে। আজকে ওই মেয়েটা মেয়েরকম রূপে নেই, আছে ভয়ানক একটা চেহারা নিয়ে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। কিন্তু নিশাদ বুঝতে পারছে এটা শুধু নিশাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পাবে না। দিনের বেলা কিন্তু বিকেলে সন্ধ্যা ভাব হবে, এখনো হয়নি। এইসব কিছু নিশাদ দেখে নিশাদ ওখান থেকে আসা পারলে বাসে সোজা চলে যাচ্ছে। তার দাদাকে জড়িয়ে ধরে সমস্ত কিছু খুলে বলতে শুরু করছে। দাদাকে বলছে, আমি এখন পর্যন্ত ওই হুজুর না আসা পর্যন্ত আমি আপনার কাছ থেকে লড়বো না।
তার দাদা নিশাদকে রেখে দিয়েছে, কেননা নিশাদ প্রচুর ভয় পেয়েছে, গায়ে জ্বর সবসময় থাকে, জ্বর ভালো হতে চায় না। তখন সেদিন ঠিক সন্ধ্যের দিকে হুজুর চলে আসে মাথায়, হুজুরকে সমস্ত কিছু খুলে বলে। তখন হুজুর বলতেছে, আমি এখানে আসবো সেটা ওই ডাইনি জানে, আর জানার কারণে নিশাদের ক্ষতি করার জন্য গেছিল। যদি ওখানে আপনি ঠিক মতো না থাকতেন তাহলে আজকে নিশাদকে মেরিয়ে ফেলে দিত, কেননা নিশাদের জন্য সব কিছু হচ্ছে। হুজুর সন্ধ্যার পর আসে, বাড়িতে ঢোকার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় বটের গাছের নিচে। সমস্ত মানুষ চলে যায় বটের গাছের নিচে। মহল্লার পাড়া, মানে বয়স্ক মুরব্বী থেকে ইয়াং ছেলে পেলে সবাই জানতে পারছে আজকে নিশাদের জিন ছাড়ানো হবে। আর এইসব কিছু দেখার জন্য মানুষ কিন্তু আগ্রহ থাকে। তখন সবাই চলে গেছে বটের গাছের ওখানে। তখন গোল করে একটা বৃত্ত আঁকায়, ওর মধ্যে নিশাদকে বসে রাখে এবং পাশে একটা বৃত্ত দেখে ওই হুজুর থাকে, আর একটা দাগ দেয়, ওই দাগের ভেতরে কাউকে আসতে মানা করে। আর সমস্ত মানুষকে বলে, যতই কিছু হয়ে যায় না কেন আপনারা কেউ ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু চেপে বসবে। হ্যাঁ, যেই কথা সেই কাজ। রোকেয়া করতে শুরু করে। রোকেয়া করতে করতে যখন নিশাদের শরীরে পানির মধ্যে কি জানি পরে হুজুর ফুদায় দিয়ে যখন নিশাদের শরীরে ছিটিয়ে দেয়, তখন নিশাদ চুপ করে বসতে হয়, কোনো কিছু হচ্ছে না। আধা ঘন্টা পর নিশাদের শরীরে দুইটা ঝাঁকি দেয় ওঠে, বড় ঝাঁকি দেয় ওঠার হাতেই হুজুর বলে, কথা বল, এই কথা বল। কথা বলতে চায় না। ভালো করে বলছে কথা বল, কথা বলে না। তাহলে কেমনে কি করবে? হুজুর বলতেছে, ঠিক আছে, কথা বলার দরকার নেই, তোর কি বাবা, বল, তাহলে বাবা সারিয়ে দেবো। তখন দর করে ফুদাই, তা কথা বলে না। কে তুই? এ কথা বলে। হুজুর যখন কথা না বলাতে পারে তখন হুজুর একটু পানি নাই, অল্প একটু কি জানি দোয়াদর পরে ফুদাই। ওই পানিটা নিয়ে মুখত যখন চিটা মারে তখন চিৎকার করে ওঠে, বলছি কথা বলছি। তখন কথা বলতে শুরু করে, তুই কে, কোথায় থেকে আছিস সেটা জানি না, তুই এখন সমস্ত পরিচয় দে। তখন ওই জিনটা বলে, আমি বহু বছর ধরে বটের গাছে ওখানে থাকি, রাত 12টার দিক করে আমি বের হই, কেউ ভয়ে ওই দিক দিয়ে যায় না, আর দিনে যারা যায় তাদেরকে আমি ক্ষতিও করি না, ভয়ও দেখাই না, কোনো রূপ নিয়েও আসি না। তখন হুজুর বলে, তুই মাঝে মাঝে তো আসিস? বলে, হ্যাঁ, দুপুরে যখন মাঝে মাঝে যায় তখন আমি কোনো কিছু রূপ নিয়ে যাই, সাপের হোক কিছু হোক, রূপ নিয়ে চলে যাই। তখন জিনটা বলে, ঠিক রাত 12টার দিকে এই নিশাদ ওখানে গিয়েছে আমার মানে উচ্ছেদ করার জন্য। আমি যদি কোনো কিছু হয় তাহলে হুজুর হোক কবিরাজ ধরে উচ্ছেদ করে দেবে। আর আয়টা প্রমাণ করতে গিয়েছিল ওইখানে কিছুই নেই। এই কথা শোনার পরে হুজুর বলতেছে, এটা ছেলে মানুষ, এটা ভুল করেছে, ভয় দেখাইছিস, প্রচুর ভয় করছে। তুই যখন ওখানে দেখা দিয়েছিলি তখন উনি দৌড়ানোর চেষ্টা করছিল কিন্তু দৌড়াতে পারেননি। বলতেছে, হ্যাঁ, তখনও তুই ভয় করছে, তখন তো তোর উচিত ছিল একে ছেড়ে দিয়ে সাবধান করে দেওয়ার কথা। তুই কাউ কাজ যাবি না, কিছু করবি না, তোর কোনো ক্ষতি হবে না, তাও তুই যাইতো না। তুই তা বলিসটি, তুই মার হুমকি দিয়েছ। হ্যাঁ, এতই হুমকি দেওয়া হয়েছু, এখন তুই বাঁচবি কেমনে? হুজুর সব করে হুমকি দেওয়ার পর হুজুরের পাশে কুমোর বড়ি বিক্রি করতো, ওই কুমোর বড়ি কিছু কিছু লোক কিনলো, কিনছিল। তখন হুজুর দুইটা কুমোর বড়িটা চাই। তখন একটা লোক যে কুমোর বড়ি নিয়ে আসে, কুমোর বড়ি কি জানি পরে পানির মধ্যে ডুবে রাখে। তখন আস্তে আস্তে নিশাদ মনে হয় নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কেড়ে কি হয়েছে? হুজুর বলে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে। যতই কুমোরের মধ্যে পানি ঢোকে তখন ততই নিশাদের শরীর ভারী হয়ে যায়। তে করতে করতে ফু দিয়ে যখন পানির ছিটা দেয়, ওই কুমোর বড়ির পানি যখন ছিটে দেয়, চিৎকার মেরে ওঠে, বলে আমার শরীরে পোষা উঠে যাচ্ছে। তখন হুজুর বলে, তোর শরীরে এখন পোষা উঠতেছে, আমি তো অল্প একটু পাথর মেরে ফেলে দেবো। তখন জিনটা বলে, না, তুই আমাকে কেন মারবি, আমি তোর ক্ষতি করছি? তখন হুজুর বলে, তুই আমার ক্ষতি করিস নি, তুই বাচ্চার ক্ষতি করছিস। এটা কি মানুষ না? তুই কি দেখছিল তোকে? গেছে না হয় তুই ভয় করে পাঠিয়ে দিবি। তুই মারার হুমকি, রাতে আসিস, নিয়ে চলে যাস বটের কাছে নিচে, যা, কত বড় সাহস, এখন এখান থেকে গায়েব কর, আমি তোর বটের কাছে নিচে আসি, আমরা সমস্ত মানুষ তোর আস্থায় চলে যাচ্ছি, আমাদের ক্ষতি কর, সাহস তুই ক্ষতি কর, এখান থেকে বেরোতে পারবি? তখন ওই জিনটা বলে, আমি তো এখান থেকে বেরিয়ে হতে পারবো না, কেমনি ক্ষতি করব? হুজুর দেখেন, আমি যা করেছি ওরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে,
আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনো এই মহল্লার মানুষকে আর ডিস্টার্ব করবো না, জ্বালাবো না, আমি এখানে থাকবো, কিন্তু আমি কারো ক্ষতি করবো না, কথা দিলাম। যদি কোনোদিন ক্ষতি করে থাকি আপনি এসে আমাকে মেরে ফেলে দেবেন, আমি আপনাকে বলতেছি। তখন এসব কিছু বলার পরে হুজুর বলতেছে ঠিক আছে, তোকে মাফ করবো, তাহলে তুই মসলেগা দে, ওয়াদা দে। তখন ওই জিনটা বলে আমি ওয়াদা দিব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছোট্ট একটা আবদার আছে, ওই আবদারটা আপনার রাখতে হবে। কি? বলে বেশি কিছু না, দুইটা দেশি মুরগি, 2 কেজি মিষ্টি এখানে দেবেন, আমি বহুদিন তাই খাইনি, আমি একটু ভালো মন্দ খাবো আজকে। তখন হুজুর বলে তুই যে ভালো মন্দ খাওয়ার জন্য নিশাদকে ছেড়ে মহল্লার অন্য ছেলেকে ধরবি, আবার 2 দিন পর হুজুর আসবে, আসা বলার পর এরকম কোনো মাপ টাপ চেয়ে তুই আবার ওই খাওয়ার জন্য বলবি, সেটা হবে না। হুজুর বলতেছে, জিন বলতেছে আমরা জিন হতে পারি, বেমান না, আমাদের এত লোভ না। হুজুর বিশ্বাস করে। হুজুর বলে আগামীকাল রাত 10টায় 2 কেজি মিষ্টি এবং 2টা মুরগি এখানে রেখে যাব। তো জিনটা বলে না, রাত 10টা না, রাত 3টার দিকে, 12টার দিকে দেবেন। তখন নিশাদারা রাজি হয়ে যায়। ওখান থেকে মসলেকা দিয়ে ওই জিনটা গাছের একটা ডাল ভেঙে চলে যায়। যাওয়া ক্ষেত্রে হুজুর ওখান থেকে যায় এবং বলে আগামীকালকে আপনাদের একটাই কাজ, ওই কাজটা হচ্ছে 2টা মুরগি কিনবেন আর 2 কেজি মিষ্টি কিনবেন, কিনে ওখানে যেয়ে রেখে চলে আসবেন। যখন আপনারা আসবেন তখন বাহিরে ঝড় হোক, বন্যা হোক, বাঘ ডাক হোক, যেটাই হোক, আপনারা কেউ পেছনে তাকাবেন না, কারো ক্ষতি করতে পারবে না। আর যদি পেছনে তাকান তাহলে আমি হয়তো রক্ষা করতে পারবো না। হুজুর এই সব কিছু বলে চলে যায় বাসায়। এরা যার বাইরে চলে যায়। সেই রাতে আর নিশাদের কিছু হয় না। সেই দুপুরে বাজারে যাই, একদমে 2টা মোরগ কিনে 2 কেজি মিষ্টি কিনে চলে আসে। অপেক্ষায় থাকে রাত 12টার। কাজ করে থাকে সবুজ ভাই। এরকম করতে করতে কেউ আর যায় না আর কি। তখন বাজার থেকে সমস্ত কিছু কিনে নেওয়া হয়, নিয়ে সব বাড়িতে রাখা হয়। রাখার পরে পাশে ছিল সবুজ ভাইয়ের দোকান, ওই দোকানে রেখে দিয়েছে আর কি নিশাদের দাদা। তে সবুজকে বলে তুই কি যাবি আমাদের সাথে আজকে রাতে একটু? সবুজের আবার সাহস বেশি ছিল, কিন্তু নিশাদের এই ঘটনা হওয়ার পরে সবুজের সাহসে হেরে গেছে। বাজারের দোকানেরই তো রাজি হয় না। তখন নিশাতের দাদু এবং ওই যে মসজিদের মসজিদ ইমাম সাহেব ছিল, ওকে বলে ঠিক আছে যাবো রে, সমস্যা নেই। তে পাড়ার কিছু মুরব্বী নেই, নেওয়ার পরে ঠিক রাত 12টার দিকে চলে যায় এই 2টা জিনিস কিনে ওই বটের গাছের ওখানে। চেনা জানা বটের গাছ, প্রতিদিন দেখতেছে দুপুর করে হোক সকাল করে হোক সবাই বসে থাকে সেই বটের গাছের ওখানে, যেহেতু ভয় করতেছে আগুন, কেননা জানার পর সবাই ভয় লাগে। তখন যে ওখানে রেখে উল্টা দিক হয়ে চলে আসে। আসার সময় লক্ষ্য করে দেখে 3-4জনে পিছনে মনে হয় বিশাল বড় বাঘ এরকম হুঙ্কারি মারতেছে, হাসি শব্দ রাক্ষসের মতো। মনে হয় এমন জিনিস খাচ্ছে, এর মুরগি হালকা কক করে উঠলো, মানে মুরগিকে খেয়ে ফেলে দিচ্ছে। কেউ পেছনে তাকায়নি, সোজা বাড়িতে চলে যাচ্ছে। আসার পর পরের দিন থেকে নিশাদের শরীর সুস্থ, আস্তায় সুস্থ। কিন্তু এখনও রাত 12টার পরে ওই বটের কাছে ধার দিয়ে কেউ যায় না। সবাই বলে যাবো না, রাতে না গেলে যদি সমস্যা না হয় যাবো না। কিন্তু সাধারণভাবে বটের গাছ সবাই ব্যবহার করে, সবাই বসে থাকে, সবাই ওখানে কাজ কাম করতেছে, সবাই কিছু করে। রাত 12টার পরে যায় না। নেশাদ ওই গ্রামে থাকে, বেশাদি করছে, ব্যবসা করে এবং ওই গ্রামে বসবাস করে। মাঝে মাঝে ওই বটের গাছের ওখানে যায়, জিমি করে, রাত করে না। এই আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ঘটনা একদম বাস্তব, বিশ্বাস করলে করেন, না করলে না করেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ঘটনাটি একদম বাস্তব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।